যাব। আমি একটা জল্পনার প্রকল্পের শিকার হয়েছি। আজকেও বিধানসভা আমাকে যদি জিজ্ঞেস করলেন কবে আমি তৃণমূলে জয়েন করেছি, আমি খুব আশ্চর্য হয়েছি। যারা আমাকে চেনেন জানেন তারাই প্রশ্ন করে, আর যারা আমাকে জানেন চেনেন না তাদের আমি দোষ দিই। এবার আমের মরশুম ভালো ছিল, আমি বালুরঘাটে খুব ভালো আম খেয়েছি, আশা করি আপনারাও খেয়েছেন। তা সত্ত্বেও দেখেছেন যে বসন্তে কিছু আমের মুকুল এলো, মুকুল ঝরে গেল। আমি এটা জানাতে চাই আমি ঝরা মুকুল নই, আমি বালুরঘাটের বিধায়ক অশোক রায়। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আমার কথা শেষ? এখানে আমার কথা শেষ না। আমি একথাও আপনাদের জানাতে চাই যে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বালুরঘাট থেকে নির্বাচিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য সরকার বানায়। সেখানে আমি মনে করি আমার স্থান যথাযথভাবে বিরোধী পক্ষে। কিন্তু বিধানসভা আমি বলেছি, আজকেও বলছি যে আমি গঠনাত্মক বিরোধিতা অর্থাৎ কনস্ট্রাকটিভ অপোজিশন করতে চাই। তার মানে হচ্ছে, আগেও বলেছি এখনো বলছি, সেই পরামর্শই আমি দেব যে পরামর্শে পশ্চিমবঙ্গের জনতার উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের জীবনের বেশিরভাগ কর্মজীবন কেটেছে আর্থিক উপদেষ্টা হিসেবে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার কাছে কোনো পরামর্শ চান, স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, গোপনীয়তা রক্ষা করে আমি তাকে যথাযথ পরামর্শ দেব। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে। এখন দলবদলের রাজনীতি নিয়ে নৈতিকতার প্রশ্ন, আমি সেই প্রশ্নে যেতে চাইছি। আপনাদের বয়স অনেক কম, আমাদের কৈশোর 1960-এর দশকের দ্বিতীয়ার্ধ আমাদের কেটেছে ওই দল বদলের রাজনীতির চূড়ান্ত অধ্যায়। একটা নম্বর আমি দেখছিলাম এই আসার আগেই যে 1967 থেকে 1971-এর মধ্যে 142 জন সাংসদ অর্থাৎ এমপি এবং 1969 বিধায়ক দল বদল করে। 4 বছরের মধ্যে 32টি সরকারের পতন হয় এবং 212 দলবন্ধু মন্ত্রিত্বের পুরস্কৃত হয়। সেই অধ্যায়ে যেতে চাই। আমি হাসিতে বিশ্বাস করি, আমরা হাসতে ভুলে গেছি। তো যেহেতু আপনারা অনেকেই আমার থেকে অনেক ছোট, আপনাদের একটা মজার ঘটনা বলে আজকে এই আলোচনা, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেব, শেষ করতে চাই। ঘটনাটি আমাদের হরিয়ানা। 1967 সালে হাসানপুরের মাননীয় বিধায়ক গয়ালাল 15 দিনের মধ্যে 3 বার দল বদল করেন। উনি কংগ্রেস থেকে যুক্তফ্রন্ট থেকে আবার কংগ্রেস থেকে আবার যুক্তফ্রন্টে যান 3 বার। তো এইরকমই একটা ঐতিহাসিক পদক্ষেপের সময় যখন উনি যুক্তফ্রন্টে ফিরে এসেছেন, তখনকার হরিয়ানার মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং ওকে নিয়ে চণ্ডীগড়ে যান এবং আপনাদের মতো সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করেন কি হলো। রাও বীরেন্দ্র সিং বলেছিলেন, নাও গয়া রাম ইজ আয়া রাম। তো আমি আপনাদের একই বলতে চাই, আমি গয়া রামও নই, আমি আয়া রাম। আমার গয়া কিংবা আয়া হওয়ার কোন ইচ্ছে নেই। আপনাদের জানাবো যে আগামী 5 বছর গঠনাত্মক বিরোধিতার মাধ্যমে আমার কাজ চলবে এবং এর মানে এই নয় যে সরকারের শত্রুতা করা। সরকারের যদি কোনো প্রয়োজন থাকে আমাদের পরামর্শে নিশ্চয়ই দেব, খুব খুশি হয়ে দেব। ধন্যবাদ, নমস্কার। আপনি নিজে বলছেন যে আপনি
পরামর্শ দিতে রাজি আছেন। আপনি একজন এমএলএ, বিজেপি এমএলএ, আপনি যখন কারো পরামর্শ দেবেন তাহলে গোপনীয়তা কি প্রয়োজন? আপনি যখন বলছেন যে মুখ্যমন্ত্রী যদি যথার্থ গোপনীয়তা বজায় রাখেন, গোপনীয়তা কি প্রয়োজন? প্রথমত আরেকটা জিনিস, আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি, আরেকটা জিনিস বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা কোনো তৃণমূলের মন্ত্রী আমাকে দল বদলের জন্য বলেন, এবং আমিও তৃণমূলে কোনো যোগ দেওয়ার জন্য কোনো আবেদনপত্র পেশ করি, সেটাও আপনাদের জানা দরকার। যার জন্য জল্পনার পর থেকে এলো সেটা। আপনি যেটা বললেন, আমি ডক্টর অশোক লাহিড়ী, ফেক ডক্টর, আমার ইঞ্জেকশন দেওয়ার ক্ষমতা। কিন্তু গোপনীয়তা সেই কারণে, যখন আপনি কোনো আর্থিক উপদেশ দিচ্ছেন তখন অনেক সময় জানতে হয় যে কি অবস্থাটা কি, এবং আপনি হয়তো সমস্ত অবস্থাটা যদি জানেন যে সবার সামনে বলে দেবেন, তাহলে সেটা বলতে চান। যখনই আলোচনা হয়, দুটি দেশের মধ্যেও যখন আলোচনা হয়, একটা বৈদেশিক নীতি সবকিছু বাইরে বলা যায় না। গোপনীয়তা মানে যখন আমার কাছে কেউ পরামর্শ চাইছেন, আমাকে যদি কিছু বলেন এবং বলেন যে এটা আমি তোমাকে বলছি, কিন্তু গোপন রেখো, তাহলে গোপন রাখতে হবে। সেই গুজরাটের কাজগুলো যে সরকারের দুর্বলতা আছে, ত্রুটি আছে, সেগুলো টেনে বার করা, আপনি ওগুলো গোপন রেখে সেইটা আপনি তো ডক্টর অশোক লাহিড়ী হিসেবে আলাদা করে যাচ্ছেন না, আমি এমএলএ হিসেবে আপনাকে রাখতে যাচ্ছি। এমএলএ হিসেবে জনসমক্ষে যা করেছে, সিএজির রিপোর্টে যা আছে, খবরের কাগজে যা বেরোচ্ছে, কোনো ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি হয়, সেটা আমি বলতেই পারি জনসমক্ষে। তো সরকার যদি আমাকে কোনো এমন তথ্য দেয় যেটা জনসমক্ষে, যেটা গোপন, সেটা আমি কেন প্রকাশ্যে আনবো? সেটা প্রকাশ্যে আনাটা আমার প্রফেশনাল দিক থেকে ঠিক নেই। অশোকবাবু, আপনার দল আপনাকে বিধানসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার চেয়ারম্যান পদের জন্য করেছিল, উদ্যোগ নিয়েছিল, এবং পরবর্তীকালে ঘটনাচক্রে সেটা মানে এখন বিএসসির চেয়ারম্যান মুকুল রায় এটা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। আজকে আদালতের একটা, আপনি জানেন, আদালত রায় 7ই অক্টোবর সিদ্ধান্ত জানাতে হবে স্পিকার। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই যে অবস্থা, সেক্ষেত্রে বিএসসি অবস্থান মত এটা, সেটাকে কিভাবে দেখছেন? এটা আপনি যেভাবে দেখছেন আমিও সেভাবে দেখছি। প্রশ্ন হচ্ছে নৈতিকতার ব্যাপারে, এবং মাননীয় স্পিকার বা মাননীয় বিচারপতি সম্বন্ধে আমার কোনো বাজে মন্তব্য করা উচিত। সাধারণ বিদ্যাপদ্ধতিতে যেটা বুঝি, যেটা মনে হয় একেবারে জলবৎ তরল, এর মধ্যে কোনো দ্বিতীয় প্রশ্নই আসতে পারে, সেই প্রশ্ন যখন খারাপ হয়ে যায় কিন্তু দুঃখ পাই। আমি প্রথমেই নির্বাচনের সময় বলেছিলাম যে আমি পয়সা চুরি করতেও আসিনি, ক্ষমতার জন্য আসিনি। ভেবেছিলাম পশ্চিমবঙ্গের কাছ থেকে অনেক পেয়েছি, নেইনি কিছু। আর এখনো যখন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, আমার খুব ঘুরে বেড়াই, তখন লোকগুলোকে আবার নিজে বলি বিএসসি চেয়ারম্যানশিপ পেলাম না। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে নৈতিক দিক থেকে এটা ঠিক হয়েছে কিনা, সেটা বিচারাধীন এখন। তাছাড়া জনতা দেখুন বিচার করুন। আমি তো ইন্টারেস্টেড পার্টি। বিএসসি চেয়ারম্যান নাকি গাড়ি আছে, সেটা বিরাট ব্যাপার, গাড়ি অনেক চড়েছে, কিন্তু তাহলেও বিএসসি বলে আমার বিএসসি হচ্ছে ডাক্তারের সরকারের সিএম, চিফ মেডিকেল অফিসার। সেই চিফ মেডিকেল অফিসার যদি আমি যথার্থ না হই, তার থেকে ভালো কেউ থাকেন, মুকুলবাবু যদি আমার থেকে ভালো হয়, আমার কোনো আপত্তি নেই। না, মুকুলবাবুর বিষয়টা না, বিষয় হচ্ছে যে সরকার, যে প্রশ্ন আপনার দলও তুলেছে একাধিকবার, যে শাসক দল সরকার তারা টাকা খরচ করেছিল, আবার তারাই সেই খরচের জাস্টিফাই করবে। এইটা নৈতিকতার দিক থেকে বা নীতিগত দিক থেকে সঠিক না, এবং এটা কনভেনশনালি গোটা দেশে কোথাও নেই। এটা বললাম একটা জলবৎ তরল। প্রশ্ন হচ্ছে মুকুলবাবু কে?
বাবু কি বিজেপি না তৃণমূল, এই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই কঠিন প্রশ্ন তো বিচারাধীন। মাননীয় স্পিকার এটা বিচার করছেন, উনি অনেক সময় ধরে সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে উনি এটার সিদ্ধান্ত নিচ্ছেন। ওই সিদ্ধান্ত নিন, আমাকে কিছু বলার নেই এসব। আর একটা জিনিস আপনি বললেন, মানে দ্বিতীয়বার যেটা বললেন যে আমার মানে বলতে ভুলে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনো মন্ত্রী আপনার কাছে এই ধরনের কোনো অফার কিছু বা কোনো কথা আমি বলেন? অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, কোনো কিছু পান না, কিন্তু কিন্তু আমি বলছি যে আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে নবান্নের একটি বিশ্বস্ত জায়গা থেকে কেউ কোনো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আপনার সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করছে এরকম, এবং তার তরফ থেকেই আপনার কাছে এটা গিয়েছে। এর কি কোনো তৃণমূলের অর্থমন্ত্রী, তৃণমূল সরকারের অর্থমন্ত্রী হওয়ার জন্য কোনো প্রস্তাব দেখেনি? অমিত মিত্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনার? অনেক কথার গল্প আমি আপনাদের কাছে প্রথম শুনছি। আজকে আরেকজন বললেন এরকম ব্যাপারে আছে, এর কোনো সত্যতা নেই। এরকম শোনা কিন্তু যে অমিত মিত্র শুধু না, আপনার দীর্ঘদিনের সহকর্মী যার সঙ্গে আপনার সুসম্পর্ক আছে, যিনি আগে কেন্দ্রীয় সরকারের উপদেষ্টা ছিলেন, কৌশিক বসু, তার মাধ্যমেও আপনাকে অ্যাপ্রোচ করা হয়েছে। আমার সঙ্গে কৌশিকের কোনো কথা হয়নি, অমিতদার সঙ্গে কোনো কথা হয়নি। আপনাদের আর আমার সগোত্রের লোকদের নিয়ে, আমার সগোত্রের লোক অর্থনীতি, তাদের সঙ্গে সবারই আমার খুব শুভ, ওরা কেউ আমার সঙ্গে কথা বলে। সেটা হচ্ছে যে আপনি বলতেন পরিষ্কার করে, মুখ্যমন্ত্রী যদি রাজ্যের উন্নতি করবে কোনো উপদেশ চান, তাহলে আমি তো শুধু এখানে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী আমার কাছে উপদেশ চেয়েছেন এক এক সময়, আমি দিয়েছি। না, এটা আমার কর্তব্য। তাহলে হচ্ছে আপনি এই মুহূর্তে এই রাজ্যের বিরোধী দলের অংশ, যদি মুখ্যমন্ত্রীকে বার্তা দিলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনাকে উপদেশ দিতে আমি প্রস্তুত। ওটা তো আমি বিধানসভায় বলেছি যে আমি বিধানসভাটা আপনি যদি দেখেন, বেস্ট ট্রেডিশনস অফ ডেমোক্রেসি, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম হচ্ছে, হ্যাঁ রাজনৈতিক ব্যাপারে আমরা লড়াই করি, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে বিরোধী দল আমাদের এক এক জায়গায় হতে পারে যে একজন, আপনি বিশ্বাস করেন ডান দিক দিয়ে যাওয়া উচিত, আমি বিশ্বাস করি বাঁ দিক দিয়ে যাওয়া উচিত, এবং দুটোর কোনো সমিধান করা সম্ভব, দুটোই জাস্টিফাই করা যায়। কিন্তু কতগুলো জিনিস তো খুব সহজ, সেখানে তো আমরা একমত। আমি বালুরঘাটে আমার প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের, তার সঙ্গে একবার দেখা হয়েছে, যখন প্রথম দেখা হলো, এখন তারা মোটামুটি ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি প্রথমেই বলেছিলাম আমরা শত্রু নই, আমরা প্রতিপক্ষ, আমাদের যুদ্ধটা একই জিনিস। এবং আমি অন্তত এটা বিশ্বাস করি, যে দলেরই আমরা তো কাজ করছি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। আমি তো মন্ত্রী হওয়ার জন্য লড়াই করছি না। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করছে বলে আপনি মনে করেন? দেখুন, এই তো এই প্রেস কনফারেন্স এখন আপনি করে ফেললেন পশ্চিমবঙ্গের, আপনার বলে বললাম সেটা তো আমি প্রথমেই বলেছি। আমি দুটো জিনিস বারবার বলেছি, যে পরিকাঠামোগত একটা বিরাট খামতি রয়েছে পশ্চিমবঙ্গে। একটা জিনিস আমি প্রত্যেক মাসে দুবার করে উপলব্ধি, এটা বালুরঘাট যাওয়ার সময়, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34, ওইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড। আমি দেখলাম মুম্বাই থেকে আহমেদাবাদ 570 কিলোমিটার, ওটা বোধহয় 8 ঘন্টা এরকম কিছুতে হবে। এখন মুম্বাই থেকে দিল্লি একটা রাস্তার কথা হচ্ছে 1200 কিলোমিটার, 12 ঘন্টায় যাবে। আর আমি এখানে আমার প্রিয় পশ্চিমবঙ্গে এসে দেখছি যে 470 কিলোমিটার বালুরঘাট যেতে আমার 13 ঘন্টা লেগে যায়। আমার তো ইচ্ছে করে একটা প্রাইস ঘোষণা করব, যে কেউ যদি কলকাতা থেকে শিলিগুড়ি এই 570 কিলোমিটার 12 ঘন্টাও নয়, 16 ঘন্টায় করতে পারি, আমি 1 লক্ষ টাকা প্রাইস দিই। তো একটা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের যে অবস্থা,
ছাল চামড়া উঠে গেছে, বাজার বসেছে, সেখানে এনক্রোচমেন্ট হয়েছে, ন্যাশনাল হাইওয়ের ওপর ড্রাম রাখা আছে, বেরিয়ার রাখা আছে, সেখানে গরু বেরোচ্ছে, লোক বেরোচ্ছে, সাইকেল বেরোচ্ছে। তো এই রাস্তায় যদি যাতায়াতই না করা যায়, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, জিনিসপত্র যাচ্ছে, তার খরচা বেড়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে বন্দর। কোনো বড় জাহাজ কলকাতা বন্দরে আসতে পারে না, হলদিয়া আসতে পারে না। উপকূলবর্তী যে সমস্ত প্রদেশ দেখবেন, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এদের একটা গভীর সমুদ্রে বন্দর রয়েছে। আমাদের গভীর সমুদ্রে বন্দর নেই। কবে হবে, কি হবে, আমার জীবদ্দশা হবে কিনা সেটা কিন্তু আজকে আপনি আলোচনাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আজকে এই আলোচনার অবকাশ নয়, তো পরে হবে। তো আশা করি আর এই জল্পনার প্রকোপের শিকারের প্রকোপ হতে হবে না। আমি আছি, বেশ আছি, ভালো আছি, এবং চেষ্টা করবো সাধ্যমতো গঠনাত্মক বিরোধিতা। বিজেপি বিধায়ক হিসেবে থেকেই, বালুরঘাটের বিজেপি বিধায়ক হিসেবে থেকেই রাজ্যের এই যে সার্বিক সমস্যাগুলো আপনি তুলে ধরলেন, এইগুলোর সমাধানে অংশ নিতে আপনি কি পারবেন? যদি পাই, সুযোগ পাই, নিশ্চয়ই। অধিবেশন যদি হয়, অধিবেশনে বলবো। অধিবেশনে আমাকে আমার পক্ষ কতটা সময় দেবে, মাননীয় স্পিকার কতটা সময় দেবে, তার উপর নির্ভর করবে। তা নাহলে এখন তো সবে শুরু করেছি। লিখবো, বলবো, আপনারা যদি আমার কথা শোনেন, আপনাদের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই। তাছাড়া আমার তো আসার কোনো কারণ নেই। আমি বহুদিন চাকরি করেছি, পেনশন পাই, আমি সুখে ছিলাম। বলে সুখে থাকতে বলতে গেলে, কিন্তু মনটা পড়েছিল পশ্চিমবঙ্গে, সেই জন্য এসেছি। আমার শেষ প্রশ্ন, আপনি কি মনে করছেন যে হঠাৎ করে মাত্র বিজেপির এখন বলতে গেলে 71 জন বিধায়ক, তার মধ্যে অশোক লাহিড়ী তৃণমূলে যাচ্ছেন, এই বিষয়টা ভাসিয়ে দেওয়া জল্পনা বা খবর, এটা কোনো ষড়যন্ত্র হিসেবে আপনি কি দেখছেন? দেখুন, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব কিছুতে ষড়যন্ত্র দেখা। ষড়যন্ত্র কোথার থেকে এসছে আমি জানি না। এ তো শার্লক হোমসকে লাগাতে হবে, কিংবা আমাদেরকে ব্যোমকেশ থাকলে হয়তো ব্যোমকেশ হতে বার করতে পারতেন, দেখিয়ে। কিন্তু এ সম্বন্ধে আমি বিশেষ চিন্তা করি না, কারণ এই বার করেই কি হবে। এ করেছে ভোটে গিয়েছে। আসলে আমি একটা আপনার এই প্রসঙ্গে একটা উদাহরণ নেবো, সেটা হচ্ছে কালকে কুণাল ঘোষ নাচারিতে একটা টুইট করেছেন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে, যে তিনি ভবানীপুরে প্রচারে আসেননি, এর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং পাল্টা আবার লকেট চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি উত্তরাখণ্ডে রয়েছেন, উত্তরাখণ্ডে তিনি অবজারভার রয়েছেন তার জন্য। এবং আপনার ক্ষেত্রেও সেই একই জিনিস, এবং জল্পনা ভাসিয়ে দেওয়া, এটা কি কোথাও একটা মনে করছেন যে একই সরলরেখার মধ্যে চলছে, যে বিজেপিকে বারবার করে ডিস্টার্ব করা, বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যাওয়া, এই থেকে কোথাও একটা রাজনৈতিক একটা মানে কি বলবো ভাঙার একটা কৌশল এমন একটা পরিস্থিতিতে এই জল্পনাটা ভাসানো হচ্ছে বা ভাসছে, যখন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি ইলেকশন করে শোনা যাচ্ছে তিনি থাকতে চান না, তিনি ভোটেও লড়েননি, সেরকম একটা পরিস্থিতি যখন একটা ভয় তৈরি হচ্ছে, তখনই আপনার নামটা পেয়েছে। মানে এটাকে উদ্দেশ্য প্রণীত ভাবে করার চেষ্টা করছে ভাঙার জন্য বিজেপি, কি বলবো? দেখুন, এটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি। যদি দেখে ভারতবর্ষের রাজনীতি, যেহেতু আমি নির্বাচন বিশ্লেষণ করলাম, একটা পিরিয়ডাইজেশন আছে, কতগুলো অধ্যায় আছে। পণ্ডিত নেহরুজির সময় ছিল, উনি একচ্ছত্র অধিপতি, কংগ্রেসের রাজনীতি। 60-এর দ্বিতীয়ার্ধে শুরু হলো কম্পিটিটিভ পলিটিক্স। এখন যেটা হয়েছে, এখন কম্পিটিটিভ পলিটিক্সের একটা চূড়ান্ত পর্যায়ে। আগে আমরা কি দেখেছি, 1967 সাল থেকে 71 সালে যেটা বললাম, সরকার গঠন হচ্ছে, বিরোধী পক্ষরা চেষ্টা করছে ওই সরকার থেকে লোক নিয়ে সরকার গঠন। আপনারা আমাদের মাননীয় নেতা আশু ঘোষের নাম শুনেছেন? আমরা ছোটবেলায় শুনেছি 67 সালে, যখন যুক্তফ্রন্ট সরকার গিয়ে
শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছে। তখন ছোট ছিলাম, ক্লাস 9-10 পড়ি। কর্মসংস্থান পার্ক সার্কাসে এমএলএদের দিয়ে রেখেছে। তখন তো এত টাকা পয়সার চাপ ছিল না, তখন কাগজে করে তোদের নাকি গলদা চিংড়ি খাওয়াচ্ছে। এখন এমএলএ গলদা চিংড়ি খাইয়ে পাওয়া যাবে আরো কিছু বেশি দিন। কিন্তু যেটা আমার আশ্চর্য লাগছে যে এখন রাজনৈতিক প্রতিযোগিতা এমনই হয়েছে, শুধু বিরোধী পক্ষ সরকার পক্ষের বিধায়ক ভেঙে নিয়ে এসে সরকার ভাঙার চেষ্টা করছে, সরকার পক্ষ দেখছে যে ভবিষ্যতে কি হতে পারে, তার জন্য বিরোধী পক্ষকে দুর্বল করার চেষ্টা। কিন্তু এগুলো যে বললেন, এগুলো বড় বড় তাবড় তাবড় নেতাদের খেলা। আমি সামান্য মানুষ, এরা কেন করছেন, কি করছেন? দেখুন, বিধায়ক যায় কিসের জন্য? দুটো কারণে, একটা ভয় আর একটা হচ্ছে লোক। ভয় হচ্ছে কি বেরিয়ে যাবে, আর লোভ হচ্ছে কিছু প্রাপ্তি হবে। এখন অব্দি আমার ভয়ও নেই, লোভ। যেখানে এসছি আবার বলি যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে, বালুরঘাটের জনগণ আমাকে নির্বাচিত করেছে। আগামী 5 বছর বিজেপি বিরোধী পক্ষে থাকবে, বিরোধী পক্ষে হয়েই থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আবার বলছি, সরকার যদি আমার কোনো পরামর্শ চায়, আমি গোপনভাবে দিতে রাজি আছি। এবং যেটা সত্যি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হবে সে কথা বলব, খুশি হয়ে কোনো আপত্তি। ধন্যবাদ। আর আমাকে জনগণ স্বীকার করবে, ঠিক আছে।